তোর থেকে এখন আমাকে কেয়ার শিখতে হবে। মিঠি পুনরায় ভেঙচি কেটে চলে গেল। নির্ঝর সোহাগের মুখের দিকে তাকালো। বড় মা সোহাগের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এবার নিচে যেতে যেতে নির্ঝরকে বললেন, নির্ঝর, ওর গয়নাগুলো একটু খুলে দে তো বাবা, গলার কাছটা লাল হয়ে গেছে। আমি নিচে গিয়ে তোদের জন্য খাবার নিয়ে আসি। সোহাগের জ্ঞান একটু পরেই ফিরবে, ডাক্তারবাবু বলে গেছেন। বড় মা চলে যেতেই নির্ঝর দ্বিধা নিয়ে সোহাগের দিকে এগিয়ে গেল। অতঃপর অতি সাবধানে গলার চোকার আর ভারী হাড়গুলো খোলার চেষ্টা করলো। গয়নাগুলো শাড়ির ভাঁজে আটকে যাওয়ায় নির্ঝরকে বেশ খানিকটা ঝুঁকে পড়তে হলো। সোহাগের তপ্ত নিঃশ্বাস নির্ঝরের মুখে লাগছে। গলার চোকার আস্তে আস্তে রিং থেকে খুলল। বড় হাড়গুলো খুলতে গেল, শাড়ির খানিকটা সরাতে হবে। নির্ঝর ভাবল করবে কি করবে না। উপায় না পেয়ে অন্য থেকে ঘুরে বুকের আঁচলটা সরিয়ে দিল। কিন্তু গয়না খুলতে হলে সোহাগের দিকে তাকাতেই হবে। সোহাগের গয়নার দিকে তাকিয়েই খোলার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই খোলা যাচ্ছে না। কোথাও আটকে গেছে হয়তো। নির্ঝর খানিকটা ঝুঁকে গেল। সোহাগের বুকটা ওঠানামা করছে। নির্ঝরের না চাইতেও অবচেতনভাবেই তার চোখ গেল সোহাগের উন্মুক্ত ক্লিভেজের দিকে। নিজের উপর ভীষণ বিরক্ত লাগলো তার। সে কি এতই নিচে নেমে গেছে? অন্যদিকে তাকিয়ে নিজেকে সংবরণ করলো। এতটাও নীচ মানসিকতার সে না, তবে তাও কেন জানি একটা অমোঘ টান অনুভব করছে। হয়তো তারা স্বামী স্ত্রী, তাই, আর নয়তোবা বিপরীতধর্মী আকর্ষণ। নির্ঝর পাত্তা দিল না। আস্তে আস্তে সোহাগের গয়না খুলে শাড়িটা আবার ঠিক করে দিল। তার শরীর ঘেমে গেছে। আস্তে করে উঠে গয়নাগুলো রেখে দিল। অতঃপর কাবার্ড থেকে শার্ট নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। চোখের সামনে এখনও সেই ক্লিভেজের অংশটা ভাসছে। নিজের উপর বিরক্তি লাগছে তার। শেষমেশ এতটা নিচে নেমে গেল, ছিঃ! নির্ঝর চৌধুরী কোনো ক্লাসলেস মেয়ের দিকে তাকাতে পারে না, এই ভেবে চলে গেল সেখান থেকে। সোহাগের জ্ঞান ফিরল আরও খানিকক্ষণ পর। মাথাটা ভীষণ ভার ভার লাগছিল তার। বড় মা খাবার নিয়ে ঢুকলেন। গরম করার কারণে একটু দেরি হয়েছে। সোহাগকে চোখ খুলতে দেখে উনি নিশ্চিত হলেন। এগিয়ে এসে টেবিলে খাবার রেখে বললেন, শরীর ঠিক লাগছে মা? সোহাগ মাথা নাড়ালো। নিজের অবস্থান বুঝতে খানিক সময় লাগলো। নিজের গায়ের বেনারসিটার দিকে তাকাতে মনে পড়ল এসব কোনো দুঃস্বপ্ন নয়, এটাই এখন তার জীবনের চরম সত্য। আর সবটাই তার সাথে ঘটছে। শাড়িটা বদলে নে না মা, তোর যদি লজ্জা লাগে আমি বাইরে অপেক্ষা করছি। সোহাগ মাথা নাড়ালো। তার শরীর একটু দুর্বল। আশেপাশে তাকিয়ে দেখল ঘরে কেউ নেই। বড়মাকে বলে সে ব্যাগ থেকে একটা ঢিলেঢালা পোশাক বের করলো। বড়মা সেটা দিয়ে বেরিয়ে গেলেন। সে আস্তে আস্তে অতি কষ্টে শাড়িটা খুলে ব্লাউজের হুক খোলার চেষ্টা করতে লাগলো। পেছনে হুক থাকার কারণে অসুবিধা হচ্ছে তার। হাত পেছনে পৌঁছাচ্ছে না। শরীরটাও বেশ দুর্বল। অনেক কসরত করে ব্লাউজটা খুলে নিল। ঘরে কেউ না থাকার দরুন নিশ্চিন্তে একপাশে রেখে শাড়ির কুচিগুলো খুলে যেই না জামাটা পরতে যাবে, সাথে সাথেই দরজা খোলার শব্দ হলো। সোহাগ সাথে সাথেই চমকে গেল। এই ঘরে সে ছাড়াও অন্য কেউ আছে? মুহূর্তের মধ্যে সোহাগের শরীরের রক্ত হিম হয়ে গেল। ওদিকে নির্ঝর স্নান করে ভালো করে মাথা মুছতে মুছতে বেরিয়েই সোহাগের দিকে তাকিয়ে থমকে গেল। বুকের মধ্যে বড়সড় একটা জ্বর বয়ে গেল। সোহাগ পেছনে ফিরেই নির্ঝরকে দেখে তাড়াহুড়ো করে জামাটা গায়ে ফেলার চেষ্টা করে অন্যদিকে ঘুরে গেল। সে এত বাজে একটা পরিস্থিতিতে পড়বে কল্পনাও করেনি। পরনে অন্তর্বাস ছাড়া আর কিছু নেই। অন্যদিকে নির্ঝরের চোখে সোহাগের ফর্সা পিঠের উপর চুলের শাড়ি আর কোমরের কাছে কালো তিলটা স্পষ্ট বিঁধল। সাথে সাথেই সে ঢোক গিলল হালকা। যতই হোক সে পুরুষ মানুষ, শরীরে উত্তেজনা খেলা করছে। অন্যদিকে সোহাগ লজ্জায়ও ও আতঙ্কে সিটিয়ে আছে। সারা শরীরে কাটা দিয়েছে তার। এই পরিস্থিতিতে জামাটা পরতেও পারবে না সে, চেঁচাতেও পারল না। বাইরে বড় মা
দাঁড়িয়ে আছে। নির্ঝর এক পা করে সোহাগের দিকে এগিয়ে এলো। সোহাগের একদম কাছাকাছি এসে সে সোহাগের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে এমন একটা কথা বলল যে সোহাগ লজ্জায় কাটা হয়ে গেল। এভাবে শরীর দেখিয়ে আমায় ইমপ্রেস করার চেষ্টা করছো? বাট নির্ঝর চৌধুরী এতটাও নীচ নয় যে নর্দমায় পা দেবে। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং ভেরি নাইস। বাট এভাবে হবে না, সবটা খুলে দাঁড়াতে হয়, তাহলে আরও হয়তো বেটার লাগবে। কথাগুলো বিষের মতো সোহাগের কানে ঢেলে দিয়ে নির্ঝর গটগট করে ব্যালকনিতে চলে গেল। এদিকে সোহাগ লজ্জায় অপমানে কাঁটা হয়ে গেল। তার দু চোখ ফেটে জল এলো। সে তো আর জানতো না যে নির্ঝর ঘরেই আছে। জানলে ভুলেও এমন কিছু ঘটতে দিত না। আচমকা ভেঙে পড়ল সোহাগ। মুড়ে মেঝেতে বসে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। ঠিক তখনই বাইরে থেকে বড় মা ডাক শোনা গেল। কিরে সোহাগ, তোর হলো? ভিতরে আসবো? সোহাগ তড়িঘড়ি করে চোখের জল মুছে নিয়ে কম্পিত হাতে জামাটা গায়ে গলাতে গলাতে জবাব দিল, একটু দাঁড়াও বড় মা, হয়ে গেছে। নির্ঝর গিয়ে দাঁড়িয়েছে বারান্দার পর্দার আড়ালে। সেখান থেকে সোহাগকে স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটা কাঁদছে দেখেও তার মনে করুণা হলো না, বরং জেদটা যেন আরও বেড়ে গেল। আরও শাস্তি দেবে সে ওই মেয়েটাকে। এটা তো কেবল শাস্তির শুরু। কিন্তু না চাইতেও নির্ঝরের চোখ বারবার সোহাগের অনাবৃত শরীরের সেই মায়াবী খাঁজগুলোর দিকেই চলে যাচ্ছে। এতক্ষণ এলোমেলোভাবে সারিতে সোহাগের চেহারা তেমন বোঝা যাচ্ছিল না, তবে এখন তার শরীরের এলোমেলো বাঁকগুলো ভীষণ স্পষ্ট আর অন্যরকম আকর্ষণীয়। নির্ঝরের মনে হলো মেয়েটা তাকে সম্মোহন করছে নাকি সে টের পাচ্ছে না। সোহাগ তৈরি হয়ে বড়মাকে ভেতরে ডাকল। বড়মা ঘরে ঢুকে সোহাগকে দেখে স্নেহমাখা হাসিতে বললেন, বাহ, তোকে খুব সুন্দর লাগছে মা। নির্ঝর ভেতরে এলো। সাথে সাথেই বড়মা ওকে দেখা মাত্রই অবাক সুরে বলে উঠলেন, এ কি নির্ঝর, তুই এ ঘরে কখন এলি বাবা? নির্ঝর নির্লিপ্ত গলায় জবাব দিল, আমি শাওয়ার নিচ্ছিলাম। বড়মা মুচকি হাসলেন। বারান্দায় শাওয়ার নেওয়া যায় কিনা উনি বেশ ভালো জানেন। যাক, ভালো লাগলো। ছেলেটার যদি মতি হয় একটু। ফুলের মতো মেয়েটার জীবনে ঝড় উঠবে। ওনারও তো মেয়ে আছে, দেখতে পারবে না? নির্ঝর নিচে চলে গেল। বড়মা সোহাগকে খাইয়ে দিতে লাগলেন। সোহাগেরও তখন তার মায়ের কথা খুব মনে পড়ছিল। জয়দেবী খুব একটা গালে তুলে খাইয়ে দেওয়া পছন্দ করেন না। ওনার বক্তব্য, নিজে হাতে সুষ্ঠুভাবে খাও। এদিকে সোহাগ বায়না করতো একটু খাইয়ে দেবার জন্য। ঘন্টার পর ঘন্টা সে বসে থাকতো ভাত নিয়ে। শেষে দিদিয়া কলেজ থেকে বাড়ি ফেরার পর তাকে খাইয়ে দিত। সে নেচে নেচে সারা বাড়ি মাথায় তুলতো, মাকে গিয়ে ভেংচি কেটে আসতো। এখন সেই সব সোনালি দিনগুলোর কথা ভেবে সোহাগের চোখ ছলছল করে উঠল। বড়মা সান্ত্বনা দিয়ে বললেন, এ মা, খাওয়ার সময় চোখের জল ফেলতে নেই মা, এতে গৃহলক্ষ্মী অসন্তুষ্ট হন। আমার লক্ষ্মী মা, কেঁদো না। সোহাগ চোখের জল মুছে নিল। বড়মা তাকে নানান গল্প বলে খাওয়াচ্ছেন। নির্ঝর খাওয়া টেবিলে এসে বসতেই দেখল সেখানে পরিবারের বাকি সদস্যরাও জমায়েত হয়েছে। তাদের এই পরিবারটি বেশ বড়। নির্ঝরের বাবা কল্যাণ চৌধুরী আর জেঠু কমল চৌধুরী যৌথভাবে বসবাস করেন। কমলবাবুর দুই ছেলে মৃণাল, মিহির আর এক মেয়ে মিঠি। মৃণাল এই বাড়ির বড় ছেলে, পেশায় সে একজন আইপিএস অফিসার। আর তার স্ত্রী উর্মি পেশায় একজন ডাক্তার। তারা দুইজনে বিয়ের পর থেকে আলাদা হয়েছে। তাদের নিজস্ব ফ্ল্যাটে থাকে তারা। মিহির বিএ ইংলিশ অনার্স নিয়ে পড়ছে, আর মিঠি হলো এই বাড়ির একমাত্র আদরের ছোট মেয়ে। ছোট মেয়ে বলার কারণ হলো আরও একজন ছিল যে বর্তমানে নেই, অজানায় হারিয়ে গিয়েছে। কল্যাণবাবুরও দুই ছেলে, নির্ঝর আর নীরব। নীরব এখানে নেই, বিদেশে পড়াশোনা করছে। এই বাড়ির কর্ত্রী হলেন প্রভাবতী দেবী, যিনি বর্তমানে রয়েছেন ঢাকায়। ওনার কাছের একজন আত্মীয়ের শেষ শয্যায় সামিল হবার জন্য গিয়েছেন, কিন্তু সাময়িক যুদ্ধের কারণে আটকে পড়েছেন সেখানে। ওনার জন্য অপেক্ষা করার পরিকল্পনা হয়েছিল একমাত্র নাতির বিয়ে বলে কথা, কিন্তু উনি জানিয়েছেন শুভ কাজে যেন দেরি না হয়। উনি ওনার সময় মতো ঠিক এসে পড়বেন।
ওনার কথা মতোই কাজ হয়েছে। নির্ঝরকে টেবিলে আসতে দেখে উর্মি তার স্বামী মৃণালকে দেখিয়ে বলল, ওই যে নির্ঝর আসছে বউয়ের সেবা করে। নির্ঝর সেটা শোনা মাত্রই শান্ত চোখে উর্মির দিকে তাকালো। উর্মি খেতে খেতেই বলল, কি নির্ঝর, বউ কেমন লাগলো? শুনলাম নাকি সে অসুস্থ। তা ডাক্তার বিশ্বাসকে এনেছিলে বুঝি? নির্ঝর চেয়ারে বসতে বসতে বাঁকা হেসে বলল, কি বলো তো উর্মি, ডাক্তারি পাশ করলেই কি আর ডাক্তারি করার যোগ্যতা সবার আসে? টুকে পাশ করার বিদ্যে বলে কিছু জানো? উর্মির মুখটা মুহূর্তেই রাগে লাল হয়ে গেল। নির্ঝরের সাথে এ বাড়িতে ওর ঠান্ডা লড়াই চলে। কেন জানি নির্ঝর ওকে সহ্য করতে হয় না, ওর সহ্য হয় না। মৃণাল উর্মিকে শান্ত করার চেষ্টা করলো। চলে যাচ্ছি, চুপ থাকো উর্মি। এমনি আমরা বিকেলে। মিহির এতক্ষণ চুপচাপ খাচ্ছিল, এবার সে পাশ থেকে বলে উঠল, ওই নতুন মেয়েটা সকালে ছোট মার মুখে মুখে কথা বলছিল জানো উর্মি বৌদি। উর্মি সাথে সাথে জ্বলে বলে উঠল, তুমি চুপ থাকো মিহির, সংসারের কুটকাচালি করতে তোমার খুব ভালো লাগে সেটা আমি জানি। আমার নামেও পিঠপিছে কম কান ভারী তো করো না। আসলে পরনিন্দা পরচর্চা করা তোমার স্বভাব, কিন্তু খবরদার আমার কানে বিষ ঢালতে এসো না, থাপড়িয়ে গাল লাল করে দেব। বৌদির থেকে ধমক আর শাসানি খেয়ে মিহির মিঙিয়ে গেল, চুপচাপ খেতে লাগলো। উর্মি মুখ বাঁকালো, সাধে কি আর এ বাড়িতে থাকতে চায় না সে? নেহাত মৃণালের সাথে প্রেম করেছিল তাই। ভালোবাসে তো ছেড়ে যেতে পারে না, নয়তো এবারের লোকের মুখ জীবনেও দেখতো না। সব কটা একরকম, যেদিন এদের গায়ে মানুষের চামড়া দেখবে সেদিন ঠিক ফিরে আসবে ফ্ল্যাট ছেড়ে। তার এখন একটাই চিন্তা, নতুন মেয়েটার কি যে হবে কে জানে। ভাবলো খেয়ে উঠে দেখে আসবে তাকে। মেয়েটার সামনে কি দুরবস্থা হতে চলেছে বেশ টের পাচ্ছে। সে ভেবেছিল যাকে পছন্দ করেছিল সে মেয়েকেই আনছে, তাই বিয়েতে যায়নি, এমনকি কোনো অনুষ্ঠানেই ছিল না। এবারের লোকের পছন্দ তো এদের মতোই উচ্চাকাঙ্ক্ষী হবে, সবার সামনে তাকে গরিবের মেয়ে বলে অপমান করতে ছাড়ে না। এমনকি এই বিয়ে বাড়িতেও উর্মির বাবা মায়ের নিমন্ত্রণও ছিল না। সেটা কি কম যন্ত্রণার? গরিব বলে তারা মানুষ নয়, মধ্যবিত্ত বাড়ির মেয়ে সে। অবশ্য এদের মতো উচ্চবিত্ত লোকদের কাছে মধ্যবিত্তরা অনেক বেশিই গরিব। কিন্তু তারা গরিব বাবা তাদের মেয়েকে তো যথেষ্ট শিক্ষা দিয়ে বড় করেছেন, প্রতিষ্ঠিত করে তুলেছেন, কোথায় খামতি? সেটা এবারের মোটা চামড়ার লোকগুলো কোনো দিনই বুঝবে না। ওর শাশুড়ি যদিও খুব ভালো তাতে কি, তাকেও কম কোণঠাসা হতে হয় না। তার থেকে বাইরে থাকাই ভালো। নির্ঝর চুপচাপ খাচ্ছে, খেতে খেতেই দাদার দিকে তাকিয়ে বলল, তোরা আজ থেকে যেতে পারতিস। উর্মি সাথে সাথেই কড়া জবাব দিল, তোমাদের বাড়িতে তো লোকের অভাব নেই নির্ঝর, মিছিমিছি আমাদের ধরো না ভাই। যখন মজার খোরাকের অভাব ছিল আমি ছিলাম, এখন নতুন একজন এসেছে, তাকে কথা শুনিয়ে মনের জ্বালা মিটিয়ে নিও না হয়। নির্ঝর বিরক্ত হলো, দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমি কিছু বলেছি? নিজেকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছ কেন? উর্মি চুপ থাকলো না, উল্টে ঝাঁঝালো গলায় বলল, আমার সাথে কি কি করেছিলে তোমরা সবাই সেগুলো নিশ্চয় মনে আছে নির্ঝর। এ বাড়িতে আসার পর তোমরা কম অপমান করনি। নেহাত আমার বর পাশে আছে তাই আমি বেঁচে গেছি, কিন্তু তুমি এত বড় অমানুষ। বিয়ের প্রথম দিন বউ ঢুকতে না ঢুকতেই কাচের থালা বিছিয়ে দিয়েছো। কি ভেবেছো আমি কিছু জানি না? নির্ঝর মুহূর্তই রাগে অগ্নিশর্মা হয়ে গেল যেন। মৃণাল উর্মিকে চুপ করাচ্ছে, সমানে উর্মি থামছে না। যখন থেকে সে শুনেছে মেয়েটার সাথে এমন হয়েছে ওর বুকের ভেতরটা জ্বলছে। এত বড় সাহস এদের! পুলিশ কেস করে দিতে পারলে শান্তি লাগতো। বধূ নির্যাতনের কেস জেল খাটলে সব কটার শিক্ষা হয়ে যেত। ও পারেনি তো কি হয়েছে? ওই মেয়েটাকে বুঝিয়ে দেবে এদের আসল রূপ। না হয় সে যাবে না আজ, চোখের সামনে থেকে এদের তরপাতে দেখবে। এর থেকে বেশি মজা আর কিসে হতে পারে? মেয়েটাকে নিজে হাতে গড়বে, সব কটাকে দেখে নেবে। রাত্রে সোহাগ বসে বসে ফেসবুকে স্টোরি পড়ছে, আজ সে মিঠির কাছে শুয়েছে,
কাল রাত্রি বলে বর বউয়ের মুখ দেখাদেখি বন্ধ, কিন্তু সে ভীষণ খুশি এতে। প্রতিটা রাত যেন তাদের কাল রাত্রি হয়।